জাতীয় ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে। এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল, দ্রুত নির্বাচন হলে দূর হবে সংকট। আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত সিলেটের সিএসসি। শতাধিক পণ্যে শুল্ক ভ্যাট বাড়ানোয় রাজনৈতিক দল ও নাগরিক কমিটির উদ্বেগ। আত্মঘাতী সিদ্ধান্ত বলছে ডিসিসিআই, পুনর্বিবেচনার আহ্বান। এবং চট্টগ্রাম ইপিজেডে পোশাক শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩০। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, ২টি কারখানা বন্ধ ঘোষণা। শুনছিলেন শিরোনাম। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শম্পা বিশ্বাস এবং আমি তন্ময় কুমার রায়। নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান ভুল ব্যাখ্যা করা হচ্ছে অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচন হলে জনগণের শক্তি বাড়বে। জাতীয় ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এবি পার্টির প্রথম কাউন্সিল অধিবেশনে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। এদিন কাউন্সিলরদের ভোটে দলটির চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। জন আকাঙ্ক্ষার বাংলাদেশের মধ্য দিয়ে দেশের রাজনীতির গুণগত পরিবর্তনের লক্ষ্যে প্রতিষ্ঠার 4 বছর পর নেতৃত্ব নির্বাচনের আয়োজন আমার বাংলাদেশ পার্টির। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্যমণি ছিল জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। নতুন বাংলাদেশের সারথীদের কণ্ঠে শোনা গেল আওয়ামী লীগের বিচার ও দেশ গড়ার স্বপ্ন। এই হত্যাকাণ্ডের বিচারগুলো যেন খুব দ্রুত হয়। যদি কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগের মতো তাদের পতন ঘটাবো আমরা ছাত্ররা। উন্মুক্ত মঞ্চে তাকে ফাঁসির কাস্টরিতে ঝুলিয়ে মারুন। সুশৃঙ্খল এই আয়োজনে অতিথি হয়ে আসেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। অতিথির বক্তব্যে রাজনৈতিক নেতারা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। উঠে আসে রাজনৈতিক অস্থিতিশীলতার প্রসঙ্গ। তারা অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে, কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যাবে। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে। এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারেও আর আস্থা রাখবে না। দ্রব্যমূল্য কি সমস্ত ইউটিলিটি, গ্যাস, বিদ্যুৎ সহ, পানি সহ অন্যান্য কিছুর দাম সব কিছু এমনভাবে বৃদ্ধি করা হচ্ছে যাতে মনে হচ্ছে আমরা পুরনো ধারাবাহিকতায় আছি। এই 24-এর গণ অভ্যুত্থানের যে শক্তির মধ্য দিয়ে আমাদের সামনে একটা সুযোগ সৃষ্টি হয়েছে, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই সুযোগকে কাজে লাগাতে হবে এবং এই সুযোগের কোনো ব্যত্যয় যদি কোনো জনগোষ্ঠী আকারে আমাদের সামনে আসে, তারা ছাত্ররা এবং তরুণরা আবার রাজপথে মাঠে নামতে আবার প্রস্তুত। তারা প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জাতীয় ঐক্যে কিছু মানুষ ফাটল ধরানোর চেষ্টা করলেও তা সফল হবে না। দ্রুত নির্বাচন হলে জনগণের শক্তি বাড়বে বলেও মনে করেন তিনি। আমাদের দেশের কিছু মানুষ তারা আজকে বিভিন্নভাবে এই ঐক্যে তারা কিছু ফাটল ধরানোর চেষ্টা করছেন। আমি জানি সেই চেষ্টা সফল হবে না। নির্বাচনটা কেন দ্রুত চাই? এই কারণে দ্রুত চাই যে নির্বাচনটা হলে আমাদের যে শক্তি, সেই শক্তি আরও বাড়বে। যে সরকার থাকবে, পার্লামেন্ট থাকবে, সে অনেক বেশি শক্তিশালী হবে। আর যে সংকটগুলো সৃষ্টি হয়েছে সেই সংকটগুলো দূর হয়ে যাবে। দুদিনব্যাপী সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে আগামী 3 বছরের জন্য এবি পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন মুজিবুর রহমান মঞ্জু, আর সাধারণ সম্পাদক হয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলটির শীর্ষ আরও 2 নেতা ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে আমন্ত্রণ পেয়েছেন। ইউএস কংগ্রেশনাল কংগ্রেসের নেতৃত্বে আগামী 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠানটির আয়োজন করা হবে। শনিবার বিকেলে দলটির প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। প্রেস উইং থেকে আরও জানানো হয়, তারেক রহমান ছাড়াও দলটির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আমন্ত্রণ পেয়েছেন। উল্লেখ্য, ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট একটি বার্ষিক অনুষ্ঠান যা মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত হয়। প্রার্থনা এবং আন্তঃধর্মীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক এবং ধর্মীয় নেতাদের একত্র করার প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয় একে। খুব দ্রুতই একটি নির্বাচনী রোডম্যাপ আসবে যা বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে, একই সাথে বিনিয়োগ আরও বাড়বে বলে আশাবাদ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রাজধানীর ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক ব্যাংকিং রেমিটেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর দাবি করেন, দেশ থেকে অর্থ পাচার বন্ধ করা হয়েছে। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। গেল 5 আগস্ট স্বৈরাচার পতনের পর গেল 6 মাসে রেমিটেন্স প্রবৃদ্ধি 26% বেড়েছে, যা $3 বিলিয়ন বেশি। একই সময় দেশ থেকে রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। যদিও পরিবর্তিত প্রেক্ষাপট আর রাজনৈতিক নানা হিসাব নিকাশে বৈদেশিক বিনিয়োগ নিয়ে রয়েছে চিন্তা। এ অবস্থায় সরকার বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে যখন তৎপর, তখন দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে বিদেশি বিনিয়োগকারীদের। দ্রুতই নির্বাচনী রোডম্যাপ আসবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা আশা প্রকাশ করেন, এতে বিনিয়োগের সংকট কেটে যাবে। রাজনৈতিক একটা অনিশ্চয়তা যখন দেখেন কেউ, তখন সেখানে কিন্তু ইনভেস্ট করতে আসতে চান না সহজে কেউ। কাজে এটা আমাদের জন্য একটা কঠিন কাজ সামনে, এবং আমরা আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন, ইনক্লুডিং এনআরবিরাও যাদের ব্যক্তিগত টাকা ইনভেস্ট করবেন, তারা এনআরবি হলেও কিন্তু তারা ঝট করে এখানে আসবেন না নিশ্চয়তা না দেখলে। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি আয়োজিত ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা। এ সময় সম্প্রতি এয়ারপোর্টে প্রবাসীকে হয়রানির বিষয়ে দুঃখ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে। যে ঘটনাটার কথা সম্প্রতি ঘটেছে, এটা অবিলম্বে এটার ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং আমি নিশ্চিত যে কালপ্রিট যে সে শাস্তি পাবে, কারণ এটা এ ব্যাপারে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি যে আমার কলিগ যারা আছেন কাউন্সিল অফ অ্যাডভাইজার্সে, প্রত্যেকে এই ব্যাপারে অত্যন্ত সচেতন, এবং তারা চান যে এই জিনিসটা যেন যথেষ্ট ইমপ্রুভ করা যায়। আমাদের কিন্তু ছোটোখাটো একটা অপরাধ ঘটলে সেটা খুব বেশি করে উপস্থাপন করা হচ্ছে, অথচ একই কাজ যদি একজন ভারতীয় করেন সেটা কিন্তু অতটা উপস্থিত হচ্ছে না। যদি আমরা ব্র্যান্ডিং করতে চাই, স্থানীয় রাজনীতিতে জড়িত হতে হবে, এটা হচ্ছে আমাদের রাস্তা। একই অনুষ্ঠানে দেশ থেকে অর্থ পাচার বন্ধ হয়েছে উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, এতে দেশের আর্থিক খাতের সুশাসন ফিরেছে। আর সম্প্রতি ডলার বাজারের অস্থিরতার জন্য বিদেশি মানি এক্সচেঞ্জ হাউসগুলোর জোটকে দায়ী করেন তিনি। দুবাই থেকে রেমিটেন্স হঠাৎ করে 1 নম্বর হয়ে গেছে, সৌদি আরব 1 নম্বরের নাই। কেন? কারণ সৌদি আরবের টাকাগুলো সব এগ্রিগেশনের মাধ্যমে দুবাইতে চলে আসছে, এবং দুবাই থেকে এটা বাংলাদেশে আসছে। এটা কিন্তু ভালো লক্ষণ না। ভালো লক্ষণ না এই জন্য যে কিছু প্রভাবশালী বড় কোম্পানি তারা এই অর্থটাকে এগ্রিগেট করে একটা বার্গেনিং প্রসেসে আমাদের এক্সচেঞ্জ রেটকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। এখনো 4 মাস চলার মতো রিজার্ভ আছে উল্লেখ করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ভালো লক্ষণ না, ভালো লক্ষণ না। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা। প্রভাবশালী সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন করে পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে ভোটার হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেট জেলার নির্বাচন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভার আগে সার্কিট হাউসে তিনি কথা জানান। 495টা, আর আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে 4595টা। এই সবগুলো নির্বাচন একদিনে করার যে এটা একটা আমাদের জন্য আদৌ গ্রহণযোগ্য একটা সুপারিশ নয়, এটা বাস্তবায়নযোগ্য নয়। ইসি এটাকে কোনো বাস্তবায়নযোগ্য পরামর্শ বলে মনে করে না। 16ই ডিসেম্বরের ভাষণে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, জাতীয় নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটা মাথায় রেখে ইসি কাজ করছে। আমরা আমাদের সেই কাজ চালিয়ে যাচ্ছি, আর ওনার বক্তব্য অনুযায়ী যাতে আমরা নির্বাচন করতে পারি সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
চট্টগ্রাম ইপিজেডের দুটি কারখানায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সকাল 10:30টার দিকে জেএমএস ও মেরিমো পোশাক কারখানায় শ্রমিকদের মধ্যে ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার পাশাপাশি কারখানা ও গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রায় 1 ঘণ্টা চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মঙ্গলবার পর্যন্ত কারখানা দুদিন ছুটি ঘোষণা করে শ্রমিকদের বের করে দেওয়া হয়। হোসাইন জিয়াদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ঘণ্টাব্যাপী সংঘর্ষের পর বিধ্বস্ত ইপিজেড সড়ক, পড়ে আছে ইটপাটকেল। শনিবার সকাল 10টার পর থেকে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে জেএমএস ও মেরিমো পোশাক কারখানার হাজারো শ্রমিক। লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে চলে হামলা ও ভাঙচুর। আহত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন বেশ কয়েকজন। এ সময় আশেপাশের কারখানায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ করে দেয়া হয় ইপিজেডের প্রধান ফটক, ভাঙচুর করা হয় সড়কে থাকা যানবাহনও। শ্রমিকরা জানায় ঘটনার সূত্রপাত গত বুধবার। বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করে জেএমএস কারখানার শ্রমিকরা। সেদিন মেরিমো কারখানার শ্রমিকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ান শ্রমিকরা। আমরা সবাই কাজ করতে আসছি, ওরা কেন আমাদের কাজকে আক্রমণ করছে? ওরা আইসা আমাদের পিছন থেকে সামনে থেকে ইট মারছে, আমাদের ওয়ার্কারগুলো আউট হয়ে গেছে। পরিকল্পনা করে সাতাইয়া বাইরে থেকে সন্ত্রাস পোলাপাইন ধরায় নি আমাদের ফ্যাক্টরি সাইড থেকে ভাঙচুর এবং আমাদের ফ্যাক্টরির পিছনে পেট্রোল বোমা আছে। তারা চেয়ারম্যান আইয়া আমাদের যত লোকে আহত করছে ওই লোকে আহত বিচার চাই, বিচার। এ সময় দুটি কারখানায় ভাঙচুর চালায় দুপক্ষের শ্রমিকরা। ক্ষতিগ্রস্ত হয় দেয়াল ও কাঁচ। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও নৌবাহিনী ঘটনাস্থলে আসে। পরে বুঝিয়ে শ্রমিকদের শান্ত করে নিজ নিজ কারখানার ভেতরে নেওয়া হয়। অতর্কিতভাবে আমরা শুরু হয়, তখন তারা এখানে পাথর ছুঁড়ে মারে এবং পাথর ছুঁড়ে মারার পর এক পর্যায়ে হয় কি তাদের যে বয়লার লাইনটি আছে সেখান থেকে কি একটা গ্যাস এখানে ছুড়ে দেওয়া হয় এবং গ্যাসের গন্ধ পাওয়ার সাথে সাথে আমরা এখানে যত অগ্নিনির্বাপক যন্ত্র আছে সেগুলো আমরা নিয়ে সেখানে আগুন প্রতিরোধ করার জন্য ব্যবস্থা গ্রহণ করি। একটা ছেলে এসে এখানে আমাদের কিছু ওয়ার্কার ভিডিও করতেছিল, তখন এই ভিডিওটা অফ করার জন্য ওরা এসে আমাদের উপর আক্রমণ চালায় 4-5 জনে। সেনাবাহিনী ও নৌবাহিনী জানায় এ ঘটনায় কারো ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটির কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসবেন তারা। আমরা শ্রমিকদের আশ্বস্ত করেছি এবং আমরা চেষ্টা করব যে যেন এই শ্রমিকরা নিজেরা সেফ ফিল করে। তো সেক্ষেত্রে আশা করি আর প্রবলেম হবে না। সামান্য ঘটনাকে কেন্দ্র করে আস্তে আস্তে এই বিবাদটা একটু বড় আকারে ধারণ করে এবং এক পর্যায়ে দুই পক্ষে বিভিন্ন ইট পাটকেল ছোড়াছড়ি শুরু হয় এবং এর ফলে বেশ দুই গার্মেন্টস কোম্পানির বেশ কয়েকজন শ্রমিক আহত হয়। ঘটনার পর দুটি কারখানা মঙ্গলবার পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। আহতদের কেউ গুরুতর নয় বলে জানান চিকিৎসকরা। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। সিলেটে 150 শয্যার কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে নগরীর তেমুখী বাদাঘাট সংলগ্ন নাজিরের গাঁও এলাকায় সুবিধা বঞ্চিত রোগীদের জন্য 10 তলা ভবনের হাসপাতালটি উদ্বোধন করা হয়। 2018 সালে অস্থায়ী ভবনে 6টি ডায়ালাইসিস মেশিনের মাধ্যমে যাত্রা শুরু হলেও বর্তমানে 32টি মেশিনে দিনে 90 জন রোগী ডায়ালাইসিস সেবা নিচ্ছেন। ভর্তুকি মূল্যে সর্বোচ্চ 1600 টাকায় সেবা পাচ্ছেন 62% রোগী। 1500, 1000 এবং 500 টাকায় সেবা নেওয়ার সুযোগ থাকলেও 12% রোগী পরীক্ষা নিরীক্ষা সহ সামর্থ্যভেদে সব ধরনের সেবা পাচ্ছেন বিনামূল্যে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং ব্র্যাকের সহযোগিতা থাকলেও সর্বোচ্চ অনুদান দিয়েছেন দেশি বিদেশি দাতারা। কিডনি ফাউন্ডেশন সিলেটের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সর্বজন সমাদৃত। সমাজ কল্যাণ অধিদপ্তর এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সহযোগিতায় নির্মিত অত্যাধুনিক হাসপাতালটি সমাজের উপেক্ষিত মানুষের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি আশা করি কিডনি রোগীর সেবায় এই হাসপাতালটি নিয়োজিত থাকবে, বিশেষ করে সুবিধাবঞ্চিত রোগীর জন্য। আমরা এটা অ্যাকসেপ্ট করছি, এটা কিন্তু আমাদের হাসপাতাল না, এটা আপনাদের হাসপাতাল। আমাদের উপর ট্রাস্ট করে যে বিদেশের বড় বড় ডাক্তার আসতে চাচ্ছেন, প্রজন্ম সিনিয়র, এটা আমাদের কাছে মনে একটা অর্জন যে আমরা সরকারের সাথে কাজ করতে চাই, দেখাতে যে সরকার কিন্তু করতে পারে। জুলাই গণ অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের টার্গেট করে গুলি করা হতো বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। সন্ধ্যায় ময়মনসিংহে জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা শীর্ষক সেমিনারে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় জুলাই গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।
যাত্রাবাড়ির একটা দৃশ্য কখনো ভোলার মতো নয়। কয়েকজন ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তাদের চেহারা দেখে মনে হচ্ছিল তারা হয়তো কোনো মাদ্রাসার ছাত্র, কিন্তু তাদের পরনে টি শার্ট আর ট্রাউজার। যখন তাদেরকে জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় পড়াশোনা করেন, উত্তরে আসলো তারা মাদ্রাসায় পড়াশোনা করে। তাহলে আপনারা যে টি শার্ট আর ট্রাউজার পরে এসেছেন, তাদের উত্তর ছিল যখন ওই খুনের কিছু দোসররা বাহিনীরা এই পাঞ্জাবি পায়জামার টুপি পরা মাদ্রাসার ছাত্রদেরকে দেখে, তখন তারা টার্গেট করে গুলি করে। নতুন করে শতাধিক পণ্যে শুল্ক ও ভ্যাট বাড়ানোয় চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। এতে সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরতে পারে বলে মন্তব্য করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা বলেন, বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার দিকে যাচ্ছে। ভ্যাট বাড়ানোর সমালোচনা করে জাতীয় নাগরিক কমিটি সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। সাজিদ আরাফাতের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নতুন করে শতাধিক নিত্যপণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্কও বাড়িয়েছে সরকার। খাদ্যপণ্য থেকে শুরু করে সেবা নিতে বাড়তি খরচ গুনতে হবে ভোক্তা ও গ্রাহকদের। উচ্চ মূল্যস্ফীতির নতুন এই চাপে চিঁড়েচ্যাপ্টা হওয়ার দশা সাধারণ মানুষের। নতুন করে শুল্ক ও কর বৃদ্ধিতে প্রতিবাদ সমালোচনায় মুখর রাজনৈতিক দলগুলো। জীবনযাত্রার ব্যয় কমাতে সরকারের নেওয়া সিদ্ধান্ত বিবেচনার কথা জানান তারা। ভ্যাট শুল্ক বৃদ্ধির অধ্যাদেশ এবং টিসিবির ট্রাক সেল কর্মসূচি বন্ধে প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক কমিটি। সাধারণ মানুষের জীবন ধারণে যেন কষ্ট না বাড়ে সেদিকে সরকারকে লক্ষ্য রাখার আহ্বান জানান তারা। আমরা দেখেছি এই দেশের নাগরিক কিভাবে ট্রাকের পিছনে 5 টাকা 10 টাকা কমে চাল, ডাল, তেল, চিনি কেনার জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে। এই ধরনের প্রান্তিক মানুষদের রাষ্ট্রের কাছ থেকে ন্যূনতম যে অধিকার, তাও ট্রাক সেল বন্ধ করার ঘোষণার মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছে। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে দাবি জানাই, অবিলম্বে ভ্যাট ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ প্রত্যাহার করতে হবে ও টিসিবি ট্রাক সেল এই মুহূর্তে চালু করতে হবে। এদিকে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানোর প্রতিবাদ জানিয়েছে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সরকারি সিদ্ধান্ত পুনরায় বিবেচনা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান তিনি। কার্ড বাতিল করা, টিসিবি ট্রাক সার্ভিস বন্ধ করা, এগুলো সম্পর্কে নতুন করে ভেবে সিদ্ধান্ত নেন। না হলে যদি মনে করে আপনাদের ইচ্ছা মতো, IMF এর কথা মতো, ওয়ার্ল্ড ব্যাংকের পরামর্শ মতো দেশ চালাবেন, তাহলে জেনে রাখেন তার বিরুদ্ধে বাংলার আপামর দরিদ্র সাধারণ মানুষ আন্দোলনে নামতে বাধ্য হবে। হয় ডিসেম্বরে, না হলে জুনের মধ্যে দেশে নির্বাচন হবে। এই কথা যেন ডক্টর ইউনূস ঠিক থাকে। বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে না পারায় সরকারের সমালোচনা করে বিএনপি। দ্রব্যমূল্য নাগালের মধ্যে রাখতে অন্তর্বর্তী সরকার ক্রমান্বয়ে ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে অভিযোগ করা হয় দলটির পক্ষ থেকে। এমন বাস্তবতায় সরকারের প্রতি জনগণের আস্থায় চির ধরাবে বলেও মন্তব্য করেন নেতারা। ডক্টর ইউনূস সাহেবের সরকার মানুষের যে আস্থা, সেই আস্থা তো এতে চির ধরবে। যে আন্তর্জাতিক যে আর্থিক প্রতিষ্ঠানগুলো চাপ দিলে তো জনগণ যে তারা যে ভয়ঙ্কর চাপে পড়বে, তারা যে পিষ্ট হতে থাকবে, এটা তো একটা সরকার যাদের প্রতি, যে সরকারের প্রতি সমর্থন রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, সেটা তো ভাবতে হবে। টিসিবি ট্রাক সেল চালু, 43 লাখ পরিবারের বাতিলকৃত কার্ড পুনরায় চালুসহ জীবনযাত্রার ব্যয় সাধারণের নাগালে রাখার দাবি উঠে আসে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। কোনো ব্যবসায়ী সংগঠনের সাথে আলোচনা ছাড়া শুল্ক কর বাড়ানোর সমালোচনা করেছে ঢাকা চেম্বার। সংগঠনটির সভাপতি বলছেন, নতুন করে ভ্যাট আরোপের সিদ্ধান্ত আত্মঘাতী। এতে করে জিনিসপত্রের দাম বেড়ে যেয়ে অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়বে। সকালে ডিসিসিআই অডিটোরিয়ামে দেশের সমসাময়িক অর্থনীতির সার্বিক পরিস্থিতি এবং 2025 সালে সংগঠনটির কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। নতুন বছরে সুদের হার কমানো, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রা বিনিময় হার কমানোর লক্ষ্যে কাজ করার কথা জানিয়েছে ঢাকা চেম্বার। এ সময় চেম্বার সভাপতি বলেন, ব্যাংক ঋণের সুদ হার বাড়ানো হলেও মূল্যস্ফীতি কমছে না।
ব্যবসার পরিবেশ ঠিক রাখতে সুদহার কমানোর তাগিদ দেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আর্থিক কেলেঙ্কারিতে জড়িত গুটি কয়েক ব্যবসায়ের জন্য সবাইকে বিচার না করার অনুরোধ জানান তিনি। আমরা কিন্তু এটা মনে করি একটা অ্যাব্রাপ্ট একটা ডিসিশন হয়েছে, স্টেক হোল্ডারদের সাথে আলাপ না করে। আপনি একদিক দিয়ে ইন্টারেস্ট রেট বেরিয়ে গেছে, আপনাদের মানি মার্কেটে ক্রাইসিস, ব্যাংকিং সেক্টরে আমাদের একটা হিউজ ডিসকমফোর্ট চলছে, এর উপরে আমাদের ডলার ডিভ্যালু হয়েছে। সব কিছুর উপরে যদি আবার ভ্যাটের যদি এরকম একটা ইমপ্লিকেশন মিড ইয়ারে হয়ে যায়, আপনি কিভাবে ইনফ্লেশন উপর দিকে যাবে না, এটা আমাদের কিন্তু বোধগম্য নয়। গ্রাহক ভোগান্তি ও দুর্নীতির নানা অভিযোগ থাকতেও আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি পেয়েছেন মাসুদের মতো বিআরটিএ কর্মকর্তারা। এখনও বহাল তবিয়তে থাকা এসব কর্মকর্তাদের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করলেন না সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপদেষ্টা ফাউজুল কবির খান। জানালেন লাইসেন্স, ফিটনেস ও সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করছেন তারা। আরও জানাচ্ছেন মাঝার মাহবুব। ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি। মাসুদ, তুমি এখানে সব আর কি পুরনো খেলা শুরু করছো। বিআরটিএ কর্মকর্তা মাসুদের নাম যেন মুখে মুখে। পরিবহন খাতের দায়িত্বে থাকা সবচেয়ে বড় প্রতিষ্ঠানের নানা দুর্নীতি ও অপকর্মের অভিযোগের সঙ্গে জড়িত মাসুদের নাম। কাউকে ভালো হওয়ার উপদেশ দিলেই যেন মাসুদের নাম জুড়ে দিয়ে বলা হয়, ভালো হয়ে যাও মাসুদ। তবে দুর্নীতি যেন তার পদায়নের সিঁড়ি। দুর্নীতির নানা অভিযোগ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পরেও গত জুন মাসে চট্টগ্রাম বিভাগ বিআরটিএ প্রধানের দায়িত্ব পায় মাসুদ। সরকার পালালেও মাসুদ আলম এখনও বহাল তবিয়তে। মাসুদের মতো কর্মকর্তারা বিআরটিএতে রাজত্ব করেছে বছরের পর বছর। তাই ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির নানা কাগজপত্র তোলা কিংবা নবায়নে গ্রাহক ভোগান্তি সহ দালালদের যোগসাজশে কর্মকর্তাদের দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ থেকেই গেছে বিআরটিএর বিরুদ্ধে। শনিবার বনানীর বিআরটিএ ভবনে কর্মকর্তাদের সঙ্গে নানা আলোচনা শেষে সংবাদ সম্মেলনে লাইসেন্সবিহীন চালক ও ফিটনেসবিহীন গাড়ি নিয়ন্ত্রণে আনার চেষ্টা হচ্ছে জানালেও এসব মাসুদদের বিরুদ্ধে নিজের অবস্থান স্পষ্ট করেননি সড়ক পরিবহন ও সেতু বিভাগের উপদেষ্টা ফাউজুল কবির খান। গণমাধ্যমে এত খবর প্রকাশের পরেও সুনির্দিষ্ট অভিযোগ চান তিনি। মাসুদ এই ব্যক্তি বিশেষকে নিয়ে, ব্যক্তি বিশেষ না স্যার, আমি বলতে চাই যে এই কর্মকর্তা তো শুধুমাত্র বিআরটিতে একজন না। না না, আমি বলছি এখন হচ্ছে যে একটা যেটা বললাম যে আমি ব্যক্তিগতভাবে কে আওয়ামী লীগ করতো, কে কি করতো, এগুলো তো আমাদের একটা নীতি নির্ধারণের বিষয় হতে পারে না। যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ আছে থাকে, বিরুদ্ধে অভিযোগ স্পষ্ট, যে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আপনি এটা পাঠাবেন। তবে সড়কে দুর্ঘটনা না কমায় অন্তর্বর্তী সরকার, বিআরটিএ ও পুলিশ নিজেদের দুর্বলতা ও দায় স্বীকার করছে জানিয়ে উপদেষ্টা বলেন, লাইসেন্স জটিলতা ও গ্রাহক ভোগান্তি কমাতে বেঁধে দেয়া 1 মাস সময়ে আংশিক বাস্তবায়ন করতে পেরেছে বিআরটিএ। মানে হিউম্যান ম্যালফাংশন, যে মানুষ হয়তো অসুস্থ হয়ে পড়ছে, এই জাতীয় দুর্ঘটনা ছাড়া গাড়ির ফিটনেস নাই, ড্রাইভারের লাইসেন্স নাই, এইসব দুর্ঘটনার জন্য বিআরটিএর সংশ্লিষ্ট অফিসারকে সরাসরি দায়ী করা হবে। কার্ডের অভাবে বিআরটিএতে আটকে আছে 4.5 লাখ পেশাদার ড্রাইভিং লাইসেন্স। আগামী মার্চের মধ্যে সব কাজ শেষ করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, লোকবলের অপর্যাপ্ততায় দ্রুত চাইলেও ধীরে হচ্ছে নানা কাজ। ব্যবস্থা নেওয়া হবে এবং সেটা তাদের। মাঝার মাহবুব, এখন ঢাকা। হাতিরঝিল জলাধার এবং পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ প্রকল্পের কাজ বাতিল এবং আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশ করেছে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলন। প্রকৃতিকে গুরুত্ব না দিলে কোনো উন্নয়ন প্রকল্প কাজে আসবে না বলে উল্লেখ করে অবিলম্বে আন্দোলনকারীদের সাথে বসে পান্থকুঞ্জ পার্ককে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানান বক্তারা। মেহেরি রানীর প্রতিবেদনে বিস্তারিত। কারওয়ান বাজার মোড়ের এই পান্থকুঞ্জ পার্কের ভেতরে মাটি খননের পাইলিং মেশিনের সামনেই কনকনে শীত উপেক্ষা করে তাঁবু টানিয়ে প্রায় 1 মাস কাটিয়ে দিয়েছেন একদল গাছ এবং পরিবেশপ্রেমী। পান্থকুঞ্জ পার্কের বুক চিরে এক্সপ্রেসওয়ে র্যাম্প করতে গিয়ে ধ্বংস করা হয়েছে প্রায় 40 প্রজাতির 2000 গাছ। খেলার মাঠসহ শুভজয়ন নষ্টের পাশাপাশি পাখিরাও হারিয়েছে আবাসস্থল। প্রকৃতি বিধ্বংসী এই কাজের প্রতিবাদে অবস্থান করতে গিয়ে এই আন্দোলনকারীরা জানালেন, হামলার শিকার সহ তারা লড়াই করছেন নানা প্রতিবন্ধকতার সাথে।
যে নকশাকারী ছিলেন আর কি, তাদের যে এক সংগঠন, তাদের কর্মীরা এসে আমাদের উপরে হামলা চালিয়েছে নির্মমভাবে। আমরা যেখানে 5-7 জন থাকি, হ্যাঁ, তাদেরকে পিটিয়েছে তারা। আমরা আন্দোলনকারীরা প্রায় সবাই অসুস্থ হয়েছি, পেট খারাপ সহ, স্কিন ডিজিজ সহ, বমি করা, এই সমস্যাগুলো আমরা এখানে ফেস করছি। শনিবার বিকেলে পান্থকুঞ্জ পার্কে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের অবস্থান কর্মসূচির 30তম দিনে হাতিরঝিল জলাধার ও পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করে পলাশী পর্যন্ত চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণ প্রকল্পের কাজ বাতিল এবং হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশের আয়োজন করে সংগঠনটি। ঢাকা শহরে আমরা পরিবেশ রক্ষায় আয়োজিত এই নাগরিক সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বর্তমান সরকারকে প্রতিটি প্রকল্পে প্রকৃতি ও পরিবেশের কথা মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। সরকারের কাছে আমরা এই আহ্বান জানাবো যে প্রত্যেকটি প্রকল্পকে পুঙ্খানুপুঙ্খভাবে নতুন করে যাচাই বাছাই করতে হবে, পর্যালোচনা করতে হবে এবং প্রকৃতি পরিবেশ রক্ষা করেই এইসব প্রকল্প বাস্তবায়ন করতে হবে। সমাবেশে অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, হাসিনা সরকারের পরিবেশ ধ্বংসের উদ্দেশ্যে করা চুক্তি ও প্রকল্প অন্তর্বর্তীকালীন সরকার চলমান রাখলে তা ছাত্র জনতার আন্দোলনের সাথে হবে প্রতারণা। সারা বাংলাদেশের প্রাণ প্রকৃতি পরিবেশ কোন কোন প্রকল্পে নষ্ট হয়েছে এবং তার জন্য কারা দায়ী, এটার একটা সামগ্রিক চিত্র আমরা সরকারের কাছ থেকে চাই এবং সবগুলো চুক্তি এবং প্রকল্প এটা পুনর্মূল্যায়ন হতে হবে এবং যেগুলি ক্ষতিকর সেগুলো অবশ্যই বাতিল করতে হবে। এ সময় অবিলম্বে আন্দোলনকারীদের সাথে বসে পান্থকুঞ্জ পার্ককে রক্ষা করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। ছুটির দিনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় বেড়েছে। মেলার 11তম দিনের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী তাসফিহা উখরোজ। চলে যাচ্ছি তার কাছে। তাসফিহা, জানাবেন যে আজ মেলায় ভিড় বেড়েছে, আমরা বলছিলাম যে পরিমাণ ভিড় বেড়েছে সে পরিমাণ বেচা বিক্রি বেড়েছে কিনা, প্রত্যাশিত বেচা বিক্রি হচ্ছে কিনা, বিক্রেতারা কি বলছেন? তন্ময়, আপনি যেমনটি বলছিলেন যে 11তম দিনে এসে আসলে এই 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু তার চিরচেনা রূপ ফিরে পেয়েছে। অর্থাৎ বাণিজ্য মেলার প্রাঙ্গণে আমরা দেখতে পেয়েছি যে ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে আসলে এই মেলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে এবং যেমনটা আপনি বলছিলেন যে এই ভিড়ের দিনে আসলে বেচা বিক্রি বেড়েছে কিনা, আমরা বিক্রেতাদের সাথে এই বিষয়ে কথা বলেছি এবং তারা বলেছেন যে এই ছুটির দিন হওয়াতে ক্রেতা দর্শনার্থীর সংখ্যা আসলে তারা যতটা আশা করেছিলেন তার চেয়েও আসলে বেশি ছিল এবং তার ফলে তাদের যে আশা ছিল বেচা বিক্রি হবে তার থেকে আসলে বেশি বেচা কেনা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এরপরে ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা বলছেন যে মেলায় এসে তারা বেশ উচ্ছ্বসিত। মেলায় এক ছাদের নিচে তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য সেই সকল পণ্যগুলো আসলে কিনতে পারছেন এবং ক্রেতাদের সাথে আমরা যখন কথা বলেছি তারা আসলে বলছেন যে তাদের যে ঝোঁক পণ্যগুলো নিয়ে সেগুলোর মধ্যে আসলে রয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য কিংবা হচ্ছে ফার্নিচার, ক্রোকারিজের পণ্য। এই ধরনের পণ্যগুলো কিন্তু আসলে ক্রেতারা আসলে বেশি কিনছেন বা এই স্টলগুলোতে আমরা আসলে বেশি ভিড় লক্ষ্য করেছি এবং এ বিষয়ে ক্রেতারা বলেছেন যেহেতু এই বাণিজ্য মেলায় আসলে এই ক্রোকারিজ বা ইলেকট্রনিক আইটেমগুলোর স্টলে বিশেষ ছাড় তারা পেয়ে থাকেন, সেই ফলে এই ধরনের স্টলে আসলে ভিড় থাকে। আর আজকে ছুটির দিন হওয়ায় মেলায় আমরা আসলে বেশ ক্রেতা দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করতে পেরেছি। তন্ময়। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 11তম দিনের বিস্তারিত খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী তাসফিহা উখরোজ। দেশের বাইরের প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দাবানলে মৃতের সংখ্যা বেড়ে 11 জনে দাঁড়িয়েছে। প্যালিসেডস, ইটন সহ 5 এলাকায় জ্বলছে আগুন। পুড়ে ছাই হয়েছে প্রায় 40,000 একর এলাকা এবং 10,000-এর বেশি স্থাপনা। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা থেকে আগুনে বিধ্বস্ত এলাকাগুলোতে জারি রয়েছে নৈশ কারফিউ। অনেক এলাকার সুপেয় পানি অনিরাপদ হয়ে পড়ায় সেখানকার পানি পান থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এছাড়া লুটপাট ঠেকাতে টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনীর 2 সদস্য। লস অ্যাঞ্জেলেসকে যুদ্ধক্ষেত্রের সমতুল্য আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আবারও তীব্র বাতাস শুরু হয়ে পরিস্থিতি আরও জটিল হওয়ার শঙ্কা করা হচ্ছে। 4 দিনে প্যালিসেডসে মাত্র 8% এবং ইটনে 3% আগুন নেভানো সম্ভব হয়েছে। এদিকে আগুন নেভাতে পর্যাপ্ত পানির ব্যবস্থা না হওয়ার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ক্যালিফোর্নিয়া গভর্নর।
সপ্তম শ্রেণীর পাঠ্য বইয়ে নিজের নাম আসায় উচ্ছ্বসিত বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজ সফরের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে মিরপুর স্টেডিয়ামে এমন প্রতিক্রিয়া জানান তিনি। বলেন, চলতি বছরের নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করতে উইন্ডিজদের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া তারা। যেটা আমার আম্মু বলতেছিল, হয়তো মা কারো কাছ থেকে শুনছে এই ব্যাপারটা, ভালো লাগার বিষয় অবশ্যই, বাট আমার থেকে আমার ফ্যামিলি বেশি খুশি এই বিষয়ে। শুধু একটা সিরিজ নাকি, এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপের একটা টিকিট। সো ফার এদিক থেকে চিন্তা করলে সবাই যেভাবে প্র্যাকটিস করছে এবং সবার বলবো যে কথাবার্তা শুনে মনে হয় যে না, তারা 100 মোর বলছে যে ফোকাস অনেক বেশি, কারণ আমরা আসলে কেউই চাই না যে আমরা যেন কোয়ালিফাই রাউন্ড খেলি। এরই মধ্য দিয়ে চলে এলাম সান্ধ্যবাজারের আয়োজনের একেবারে শেষ প্রান্তে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ট্রাম্পের অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন তারেক রহমান। জাতীয় ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চলছে এবি পার্টির কাউন্সিলে মির্জা ফখরুল। শিগগিরই নির্বাচনী রোডম্যাপ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত সিলেটে সিইসি। শতাধিক পণ্যের শুল্ক ভ্যাট বাড়ানোয় রাজনৈতিক দল এবং নাগরিক কমিটির উদ্বেগ। আত্মঘাতী সিদ্ধান্ত, বলছে ডিসিসিআই, পুনর্বিবেচনার আহ্বান। দুর্নীতি ও জালিয়াতিতে অভিযুক্ত বিআরটি এর অনেক কর্তা এখনো বহাল তবিয়তে, অবস্থান স্পষ্ট করলেন না উপদেষ্টা। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।